#1 Season 8, co-powered by Dabur Red Paste, special partner Cucina Small Appliances. বর্ষার শুরু থেকেই ভোজন রসিক বাঙালি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। পাতে আমাদের ইলিশ আসবে কবে। ইলিশ তো শুধু নিছক মাছ নয়, ইলিশ যেন বাঙালির আবেগ। বর্ষা মানেই যেন ইলিশ পার্বণ, বাঙালিয়ানা মানেই যেন ইলিশিয়ানা। আজ দিদি #1-এ ভীষণ ভীষণ ইন্টারেস্টিং একটা পর্ব। যত কাণ্ড, যত গল্প সব আজকে হবে ইলিশ নিয়ে। তাহলে চলুন শুরু করে দিই আমাদের আজকের বিশেষ ইলিশ পর্ব। ডেকে নেবো আমাদের আজকের 4 জন দিদিকে। আসুন প্লিজ। প্রথমে আছে দেওয়ার্পিতা দাস। একটা কথা আছে না বাংলায় যে রাধে সে চুল বাঁধে, একদম। তো চুল তো আমি বাঁধি, রান্নাটাও ঠিকঠাক করে নিই। ভেরি গুড। আমি শেফ বাই চান্স না, শেফ বাই চয়েস। ওকে, ভেরি গুড। তো এটাই প্যাশন আর এটাই কাজ, তো সারাদিন এটা নিয়েই থাকি। ফ্যান্টাস্টিক। তোমার সাথে গল্প করবো দেওয়ার্পিতা। থ্যাংক ইউ। আর এই শেফের হাতে ইলিশ মাছ কিরম রান্না হয় সেটাও শুনবো। একদম তোমার জন্য এনেছি আমি। থ্যাংক ইউ। দীপানিতা পোদ্দার। নমস্কার দিদি, আমি উল্টোডাঙ্গা থেকে এসেছি। আমি খেতে ভীষণ ভালোবাসি, আর আমার জীবনে খাওয়া দাওয়া মানে ইলিশ আর চিংড়ি ছাড়া আমি কিছু চিনি না। তারপরে ঘটি বাঙাল একসাথে। হ্যাঁ, ঘটি বাঙাল একসাথে। গল্প করবো তোমার সাথে দীপানিতা। এরপর আছে নুসরাত জাহান মন্ডল। নমস্কার দিদি, আমি বাংলাদেশের মেয়ে আর ইন্ডিয়ার বউ। আমি ইলিশ খেতে খুব ভালোবাসি। আমি পদ্মা নদীর ইলিশ আর বরিশালের ইলিশ নিয়ে তোমার সাথে অনেক গল্প করবো বলে এসেছি। খুব ভালো। তুমি বাংলাদেশের মেয়ে, কিন্তু এখন তুমি কলকাতায় সেটেল। হ্যাঁ গল্প করবো নুসরাত। দিদি, আজকে আমি পদ্মা নদীর ইলিশ রান্না করে এনেছি তোমাকে খাওয়াবো বলে। এরপর আছে তনুশ্রী চ্যাটার্জি। নমস্কার রচনা দি, আমি বর্ধমানের গুসকরা থেকে আসছি। ইচ্ছে শক্তি বড় শক্তি, সেই ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে আমি আমার জীবনে থেমে যাওয়া ঘড়ির কাঁটাকে কি করে সচল করলাম, আমি তোমার সাথে সেই গল্পই করতে এসেছি। তার সাথে গল্প করবো আমার ইলিশ প্রেমের। আচ্ছা, সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেয়ে বেজায়। তুমি একজন শেফ দেওয়ার্পিতা, তো বরাবরই কি পছন্দ করতে রান্না করা? শেফ হওয়াটা একটা গল্প। আচ্ছা আমি চিরকাল ভাবতাম কি আই উইল বি আর্টিস্ট। আমি খুব পেন্টিং করতে ভালোবাসি, গান বাজনা ভালোবাসি। তো বাবা কেন কি শেফ, তো অনেক আসতেন বড় বড় সেলিব্রিটি শেফসরা। তো আমার জীবনে একটা বড় ইন্সপিরেশন তারা। তো আমার কিছু ক্রিয়েটিভ করব, রোজ নতুন কিছু করবো, আর সেটা কেমন সেটা লোক সেদিনই বলে দেবে, কতটা অ্যাকসেপ্ট করছে, পছন্দ করছে করছে না। এই ব্যাপারটার মিক্স অ্যান্ড ম্যাচ হতে হতে আমি পড়তে গেছিলাম ডাক্তারি, কিন্তু আমি ধীরে ধীরে হয়ে গেলাম শেফ। ডাক্তারি থেকে শেফ, পুরো একদম কন্ট্রাস্ট। একদমই, মানে বাড়ির সবাই ডাক্তার বাই জেনারেশনস, তো বাড়ির লোকেরা ভেবেছিল বোধহয় ডাক্তারই হবে, মানে আলটিমেটলি আই হ্যাভ বিকাম আ শেফ। আর কিন্তু তার থেকেও বড় কথা, যদি তুমি দেখো মেন স্ট্রিমে প্রচুর লোক রান্না করতে ভালোবাসে, খেতে ভালোবাসে, আমিও বাসি, কিন্তু কাজ করা একদম হার্ড কোর, সেটা কিন্তু খুব ইজি না। সেটার জন্য প্রচুর মেন্টাল স্ট্রেংথ লেগেছে, বাড়ির লোকের সাপোর্ট লেগেছে, আর অসম্ভব কিছু ভালো লোককে পাশে পেয়েছি যারা সবসময় এটা বলেছে যে হবে। তো একটা পজিটিভ অ্যাটিটিউড থাকা খুব দরকার, যেটা আমার ছিল। কখনো ডাউন হয়ে গেলেও সেলফ মোটিভেট করতাম। যখন ফাইনালি আমি বুঝলাম যে আমি এটাই করতে চাই জীবনে আর এটাই করব, তো আমি কি করলাম, আমি অল ইন্ডিয়া এন্ট্রান্স দিলাম। আইএচএম ভুবনেশ্বর থেকে 3 বছরের হোটেল ম্যানেজমেন্ট কোর্স করলাম, মাস্টার্স করলাম। তারপরে আমি প্রথম চাকরি করি ওবরয়ে, তারপরে তাজে, তারপরে ম্যারিয়েটে, আর এখন হলিডে ইনে। তুমি তো এতগুলো বছরে এত রকমের রেসিপিস বানাও, একদম। তার মধ্যে নিশ্চয়ই ইলিশ মাছের প্রচুর রেসিপিস আছে। ইলিশ হচ্ছে একটা ম্যাজিক আমার জন্য। ইলিশের নিজের একটা এত টেস্ট আছে যে তোমার অন্য কিছু দরকার নেই। তুমি যদি খালি একটুখানি সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়েও বসিয়ে দাও, অ্যামেজিং একটা কিছু হয়ে যেতে পারে, একটা চমৎকার, তুমি মানুষকে খুশি করে দিতে পারো। আর আমার কাজটাই হচ্ছে মেকিং পিপল হ্যাপি ফ্রম দ্য স্টামাক, তো আমি এই কাজটাই করি। তো আমার ইলিশ হচ্ছে হট ফেভারিট। আর সেটা যদি বলো তো ইলিশের তথাকথিত বেগুন বড়ির ঝোল তো আছেই লঙ্কা দিয়ে, সেটা ছাড়া ইলিশ ভাপা, কিন্তু লাউ পাতায়, কলা পাতায় নয়। এরকম কিছু কিছু ফিউশন হয়। আজকে যেটা তোমার জন্য এনেছি সেটা হচ্ছে নারকলি গন্ধরাজের ইলিশ, একদম অন্যরকম। কেন কি লোকে ভাবে যে ইলিশ মাছের নিজের টেস্ট আছে, সেটার সাথে অন্য কিছু দিলে ডমিনেন্ট হয়ে যাবে, কিন্তু নারকোল, গন্ধরাজ লেবু আর ইলিশের যেটা কত সুন্দর ফিউশন হতে পারে সেটা তুমি খেলে আজকে বুঝবে। শিওর শিওর। দেওয়ার্পিতা, তুমি এতগুলো বছর অনেক রকমের ইলিশের প্রিপারেশন করেছো,
গঙ্গার একরকম ইলিশ হয়, পদ্মার একরকম ইলিশের টেস্ট হয়। কি বুঝলে ইলিশ মাছের ব্যাপারে? পদ্মার ইলিশের টেস্টটাই অন্যরকম হয়ে যায় ওর জলের জন্য। তুমি যদি পদ্মার ইলিশ খাও আর আমাদের নদীর ইলিশ খাও, অনেক ডিফারেন্স, অনেক একটা অন্য শাইন দেখবে মাছটার মধ্যে, যদি সেটা পদ্মার ইলিশ হয়। তো পদ্মার ইলিশ একদম চোখ বন্ধ করে ভাপা ইলিশ, পদ্মার ইলিশ দিয়ে বানাও, খাও, সেটা সবচেয়ে ভালো। আর এমনিও যদি বলো আমাদের ইলিশ এক্সপেরিমেন্টের জন্য, ফিউশনের জন্য, যে কোনো কিছুর জন্য দিনে রাতে যে কোনো সময় ইলিশ দিলে খাওয়া যেতে পারে। বাট বরিশালের ইলিশ ইজ দ্য বেস্ট। আমি যত খেয়েছি বরিশালের ইলিশটার একটা ফাইন টেস্ট থাকে, তো ওই ইলিশের সাথে টেক্কা দেওয়ার মতো কেউও নেই। তথাকথিত ধরো আমাদের যেরকম ভাপা ইলিশ, সর্ষে ইলিশ, ঝোল, এগুলো তো জানি। ফিউশনটা কিরকম হয় দেখো, ইলিশে? সবাই তো খুব হেলথ কনসিয়াস আজকাল, সবাই তো আমার মতো মোটা হতে চায় না, সবাই তো রোগা হতে চায় তোমার মতো। তোমার মতো কেউ ছিপছিপে সুন্দর থাকতে চায়, সে বলতেই পারে আমি গ্রিল ফিশ খাবো। হ্যাঁ। তো তখন আমি তাকে বলবো কি তুমি এসো, তোমাকে একটা ফিউশন খাবো, গ্রিল ফিশ উইথ মেবি গন্ধরাজ ভেলুতে। ইলিশের ফিউশন একদম ফুল, মানে ইলিশের তেলে ইলিশটাকে গ্রিল করব সুন্দর করে, ইউল সি দ্য গ্রিল মার্ক। তার সাথে একটা সুন্দর সস বানাবো, হয়তো গন্ধরাজ লেবুর জেস দিয়ে, জুস দিয়ে। ওকে। তো অনেকে আছে আজকাল হেলথ কনসিয়াস, একটু কন্টি খাবার প্রেফার করে, Right. আমাদের মতো কবজি ডুবিয়ে ভাত টাত খেতে Correct. পছন্দ করে না। তো তাদের জন্য এরকম কিছু হতে পারে। বা ইলিশ একদম বোনলেস করা যায়, মানে সেটা খুব টাইম সাপেক্ষ, একটা খুব কি বলবো, দক্ষতার কাজ ইলিশের কাঁটা বাছা, ইলিশের কাঁটা পুরো বের করে দেওয়া, কিন্তু মাছটা কিছু হবে না, মাছটা ইনট্যাক্ট। সেটা কিভাবে সম্ভব? সেটা তোমাকে, মানে মাছটার যদি বডি পার্টটা তুমি নাও, ওটা থেকে কাঁটাগুলোকে তুমি বের করবে, দিয়ে ম্যারিনেট করবে। এবারে নর্মালি ফরেনাররা তো অত আমাদের মতো, ওদের প্যালেটটা এত ঝাল হয় না। টক খেতে পারে না, ওরা একটু মাইল্ড স্পাইস পছন্দ করে। তো ওদেরকে সুন্দর করে একটু মাস্টার্ড, সেটা আবার দেশি মাস্টার্ডের, বিদেশি মাস্টার্ডের, দুজন মাস্টার্ড, একটু সেই গন্ধরাজ ব্যাপারটা এত ফেভারিট আমার, সেটা গন্ধরাজ টন্ধরাজ দিয়ে সুন্দর করে বানিয়ে খাওয়ানো। খুব ফিউশন যদি তুমি বলো, তাহলে আজকাল অনেকে করে থাই কারি দিয়ে, থাই কারি ম্যারিনেটেড ইলিশ, যেটা আগের বছর আমরা প্রচুরভাবে লোককে খাইয়েছি। একদম। আচ্ছা। সবসময় এমন কিছু ফিউশন হওয়া দরকার যেটা ডমিনেট করবে না ইলিশকে। কারেক্ট। আর তাছাড়া তো তুমি যদি বলোই ফিউশন কিছু, তাহলে সেই মা ঠাকুমাদের আছে ইলিশের টক, হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ না, সেটাই অনেক কিছু করা যায় সেটা দিয়ে, সাউথ ইন্ডিয়ান স্টাইলের। আমরা বাড়িতে এমনি যেটা ঘটির বাড়িতে বলে অম্বল, হ্যাঁ। মাছের অম্বল, মাছের টক, ইলিশ মাছের Correct. মাথা দিয়ে। তো সেটাই আমি বলবো যে তোমাকে আমি সাউথ ইন্ডিয়ান স্টাইলের একটা কিছু খাওয়াবো, যেটা কারি পাত্তা, মাস্টার্ড সিড দিয়ে একদম ভরিয়ে সুন্দর করে। কিন্তু তার জন্য আসতে হবে, তুমি যেরকম মেনটেন করো, তুমি জানি না অত খাবে কি না। তো দেবার্পিতা, বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমি, মা আর বাবা। সেটেল করনি কেন এখনো? বাবা ছেলে পাচ্ছি না। বাঙালি ছেলে তো মন জয় করবে পেটের থ্রু দিয়ে। পেটের থ্রু দিয়ে মন জয় করবো না, এরকম পেট পাচ্ছি না যাকে খাইয়ে পুরো মন জয় করে ফেলবো। খুব ভালো লাগলো কথা বলে দেবার্পিতা। আমারও খুব ভালো লাগলো। ইলিশের কত রকমের রেসিপি হয় সেটা আজকে আমরা জানতে পারলাম। বা গ্রিলড ইলিশও হচ্ছে আজকাল, ফ্যান্টাস্টিক। আর একদম সেটা খেতে হলে চলে আসতে হবে হলিডে ইনে। একদম শিওর শিওর, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবার আমরা দেখবো সকলের জন্য কি খেলা আসছে। দেখো, এখানে অনেক বেলুন আছে আর প্রচুর ডার্ট রাখা রয়েছে। স্ট্যান্ডিং মার্কে দাঁড়াবে, ওখানে দাঁড়িয়ে ডার্ট মেরে বেলুন ফাটাতে হবে। সময় হচ্ছে 30 সেকেন্ডস। যে সব থেকে বেশি বেলুন ফাটাবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে দেবার্পিতা। স্টার্ট। একটা হচ্ছে দুটো, তিনটে, ভেরি গুড। দেবার্পিতা 30 সেকেন্ডে 10টা বেলুন ফাটিয়ে।
ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ডাবর রেড পেস্ট, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। দীপান্বিতার সাথে কথা বলবো, ইলিশ প্রেমী এবং চিংড়িও প্রেমী। ভীষণভাবে। বাট ইলিশটা একটু হায়ার পজিশনে হ্যাঁ, থাকে। একটু হাই। যেহেতু আমার মা হচ্ছে ঘটি, বাবা বাঙাল, মানে দুটোকেই আমি চুজ করেছি। বাহ, বেশি হচ্ছে ইলিশ। অ্যাকচুয়ালি আমার জন্ম হচ্ছে টাকিতে, ও। ওখানে ইছামতি নদী, জন্মটাই ইলিশ দিয়েই শুরু হয়েছে। তারপর ওখান থেকে আমার বাবার বাড়িতে আসা, ব্যারাকপুরে আমার বাপের বাড়ি, ওখান থেকে বড় হওয়া আর কি। তারপর আমার আমি বাবা মার একমাত্র মেয়ে, তো আমি যখন 6-এ পড়ি তখন আমার বাবা মারা যান। আচ্ছা। আবার আমার মা একটা কোম্পানির সাথে যুক্ত হয়েছে, কোম্পানির থ্রুতে বাইরে গেছে উনি। তো আমার পিসির কাছে আমি মানুষ। মা বছরে একবার আসেন, যেহেতু ছুটি পায় না বছরে, বাইরে থেকে তো আসাটা সম্ভব না। মা কোথায় থাকেন? মা ইউএস থাকে। ওকে। ওই জন্য আমি ছোটোর থেকে পিসির কাছেই মানুষ হয়েছি। আচ্ছা। তা ওই আস্তে আস্তে পিসির কাছেই বড় হওয়া, তারপরে বিয়ে। আমি ভেবেছি এমন একটা ছেলেকে বিয়ে করব সে যাতে বাঙাল হয়, এবার আমাকে খাওয়াতেও ভালোবাসবে, আমি যা চাইবো তাই দেবে, এনে কোনো নেই। সেরম পেয়েছো তো? সেরমই জুটে গেছে কপালে আমার। ভেরি গুড, লাকি। হ্যাঁ। জোটালে কিভাবে? হলো প্রেম। পুজোতে এক জগদ্ধাত্রী পুজো হয় আমাদের ওখানে। তাহলে পুজো প্যান্ডেলে গেলে ছেলে ভালো পাওয়া যায়। দেবর পিতাকে একটু টিপস দাও। ওখানে আমার বাবার পিসির বাড়ি, ওখান থেকেই আর কি হয়েছে আর কি, ওখান থেকেই প্রেমটা হয়েছে। তা আমি ওকে সবসময় বলতাম, দেখো আমি কিন্তু খেতে ভালোবাসি, আমাকে তুমি ইলিশ মাছ এনে খাওয়াতে পারবে তো? বলে তুমি কত কেজি ইলিশ মাছ খাবে একদিনে? আমি যে তুমি যতটা আনবে ততটাই খাবো, কোনো ব্যাপার না। তা যাই হোক, এরমভাবে হলো। ওরাও বাঙাল, আমরাও বাঙাল। তা আমাদের বাড়ির সবার ম্যাচ খেয়েছে, বাঙাল বাঙাল, কোনো ব্যাপার না। আর আমিও দেখলাম যে না, খাওয়া দাওয়ার দিক থেকে সব ঠিক আছে। আমি খেতে প্রচণ্ড ভালোবাসি। তারপরে পিসি ছোটবেলা থেকে এইসব খাওয়াগুলো অভ্যেস হ্যাঁ হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ, কিন্তু আমি রান্না বান্না তো কিছু জানি না। বিয়ের পরেই সব আমার শাশুড়ির থেকে শেখা সব কিছুই। শাশুড়ির হাত দিয়েই সব রান্না বান্না, সব রেসিপি সব জানা ইলিশ মাছের। তো শ্বশুর বাড়িতে গিয়ে যখন উঠলে রান্না কে করতো? তুমি তো জানতে না রান্না? না, আমি জানতাম না, শাশুড়ি মা করতো সব রান্না। তা শাশুড়ি মা যখন করতো, এবার তো আমি ইলিশ মাছ খেতে ভালোবাসি, নতুন বউ, আমি তো বলতে পারি না আমি এই মাছ খেতে পারি, আমার জন্য এই মাছ বাজার থেকে নিয়ে আসো, ওটা তো আমি পারি না বলতে। তা দেখতাম যে না, আমার যেহেতু বর জানে, ওই জন্য আমি ও ইলিশ মাছটা আনাতো বলে, যে ও কিন্তু এটা খেতে ভালোবাসে। তো ও আনতো বলে আমি না বলতে পারতাম না সবার সামনে। সব আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, কিন্তু আমরা মেম্বার বাড়িতে 4 জন, কাকা জ্যাঠারা আছে সব। তা আমি সবার সামনে বলতে পারতাম না যে আমাকে 2 পিস মাছে আমার হয় না, আমাকে আরও দাও। আমি বলতে পারতাম না সেটা। তো আমি কি করতাম, সবাই যখন মানে শাশুড়ি আমাকে 2 পিসই মাছ দিত, কিন্তু আমি সেটা চাইতে পারতাম না মুখ খুলে। তো সবাই বলে নতুন বউ, কী রে বাবা, কি ছোচা, চেয়ে চেয়ে খাচ্ছে, ওটা আর কি হতো না। তো সবাই যখন কাজ টাজ সেরে দুপুরবেলা ঘুমিয়ে পড়তো, তখন আমি রান্নাঘরে যেতাম, আস্তে আস্তে বেড়ালের মতো ঢুকতাম, ঢুকে নিজের পছন্দ মতো পিস নিতাম, নিয়ে রুমে এসে খেতাম ওটাকে। এবার সবাই যখন রাত্রে খেতে বসতো, নেই পিস কম পড়ছে কেন, 1 পিস, এবার আমার মুখ থেকে হাসি বেরিয়ে যেত, তখনই বুঝতো যে আমি খেয়েছি। মানে এরকম অবস্থা, এতটাই পাগল আমি, ইলিশ পাগল। আর আমার হাজবেন্ড তো ভীষণ ভালো রান্না পারে। ও তোমার ডাব চিংড়ি আমরা শুনেছি, কিন্তু ডাব ইলিশ শুনিনি। আচ্ছা। ডাব ইলিশ এত সুন্দরভাবে বানায় ও। মানে ডাবের মধ্যে ইলিশ থাকে? ডাবের মধ্যে ইলিশ কি করে থাকে? ভেঙে যাবে তো? না, ও কায়দা করে মানে ঠিক করেছে আর কি রান্নাটা। আচ্ছা। আর ও আমাকে রান্না করে করে খাওয়ায়, আমি খেতে ভালোবাসি বলে। মাঝে মাঝে ভাবি যে ডায়েট করব, খাবো না, কিচ্ছু খাবো না, পারি না, এত মানে ইলিশ পাগল আমি। আর ইলিশের যখন মানে বাজারে যখন ইলিশ ওঠে, তখন তো আমাদের বাড়িতে কোনো কথাই নেই, ইলিশের উৎসবই লেগে থাকে। ইলিশ পোলাও, ইলিশ বিরিয়ানি, সব কিছু, ইলিশের সব কিছু। খিচুড়ি, ইলিশ মাছ ভাজা দারুণ লাগে, দারুণ। আর ইলিশ মাছ ভাজা দিয়ে আবার ভাজার তেলটা দিয়ে আবার গরম ভাতে কাঁচা লঙ্কা দিয়ে, তো কোনো কথাই নেই। মানে এরকম হওয়ার জন্য না সব পথ খোলা আর কি। আমার খাওয়ারই বদনাম, আর কিছু বদনাম না। বিয়ে বাড়িতে গেলে, কোনো অন্নপ্রাশনে অনুষ্ঠানে গেলে আমি আগে মেনু কার্ডটা দেখি যে ইলিশ আছে তো, তারপর দেখি যে ইলিশ আছে, তাই ভাত তো বাড়িতে রেগুলারই খাই, আজকে ইলিশই খেয়ে যাই। এবার খাই যখন, তখন মানে যে ক্যাটারিংয়ে যে ছেলেরা আছে তারা ভাবে কী রে বাবা, একটা বউ এত মাছ খেতে পারে। আমি ভাই তুমি তাকিও না, তুমি দিয়ে যাও আমাকে, তুমি তাকিও না আমার দিকে আর। তো এখন পরিবারে কে কে আছেন? এখন পরিবারে শ্বশুর, শাশুড়ি, আমার হাজবেন্ড আর আমি। কতদিন হলো বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে 6 বছর হলো। এবছর তো অলরেডি বর্ষাকাল পড়ে গেছে। হ্যাঁ, খাওয়া হয়েছে? এখন আপাতত 3 দিন চলেছে, কেন এখনো তো ইলিশটা অতটা ভালো ওঠেনি, যতটা উঠেছে এখন খাওয়াটা হচ্ছে, উঠলে তো শেষ নেই আর। দারুণ ভালো লাগলো কথা বলে, ভালো থেকো দীপান্বিতা। ওকে।
খেলতে আসছে দীপান্বিতা। Start. Okay, দীপান্বিতা 30 সেকেন্ডে 10টা বেলুন ফাটিয়েছে। নুসরাত, এবার নুসরাতের সাথে কথা বলি। বাংলাদেশের মেয়ে, কলকাতার বউ, হ্যাঁ। ছোটবেলা থেকে পদ্মার ইলিশকে বড় হয়েছো। বাংলাদেশে আসলে পদ্মার ধারে রাজশাহী শহর, আমি কিন্তু সেখানকারই মেয়ে, তাহলে বাহ! বুঝতেই পারছো যে কেমন ইলিশ হয় বর্ষাকালে যখন ইলিশের সময়। নদী থেকে ধরতে আর খেতে বোধহয়। একদম ওইরকমই কিছু একটা ধরো। আমরা তো অনেক সময় নদীর ধারে দেখতে যেতাম যে কিভাবে ইলিশ মাছ তুলছে, আমি তো জ্যান্ত ইলিশ দেখেছি একসঙ্গে যখন ওঠে তখন। আর বর্ষাকালে যখন ইলিশের সিজন, তখন তো বাজারে মানে মাছের দোকানদারেরা ইলিশ মাছ ছাড়া অন্য কোনো মাছ নিয়ে বসেই না। তাহলে ভাবো কি অবস্থা। আর একে সস্তা, মানে অত বেশি তখন দাম থাকে না, এই জন্য সবার নাগালের মধ্যেই থাকে ইলিশটা। সেই কারণে বাড়িতে সবাই রান্না করলে ইলিশেরই বিভিন্ন পদ রান্না করে। তরকারির মধ্যে ইলিশ দেয়, বেগুন রান্না করলে তার মধ্যে ইলিশ দেয়, মানে একদিনে 2-3টে তরকারি হলে সব কিছুর মধ্যে ইলিশ যাবেই যাবে। তো ছোটবেলা থেকে ওই পরিবেশে মানুষ হয়েছে নুসরাত। একদম। তো রান্না বান্নাও নিশ্চয়ই খুব জানতে ভালো। রান্নাই আমার হবি। বাহ, মানে শুধু আমার রান্না করতে ইচ্ছা করে। কেউ যদি বলে যে অবসর সময় কিছু করো, আমি বললে আমাকে কিছু একটা রান্না দিয়ে দাও, আমি করব। এমনি তুমি কি কিছু করো নুসরাত? না, আমি হাউসওয়াইফ। পদ্মার ইলিশ খেয়ে বড় হয়েছো, হ্যাঁ। তারপর যখন ইন্ডিয়া আসলে এখানকার বউ হয়ে এখানকার ইলিশ খেতে কেমন লাগলো? আমাদের বাংলাদেশের পদ্মার ইলিশের সঙ্গে ইন্ডিয়ার যে ইলিশ আছে তার মধ্যে বিস্তর পার্থক্য আছে। স্বাদ অনেক গুণে বাংলাদেশের পদ্মার ইলিশের স্বাদ অনেক বেশি। অনেক বেশি। আর পদ্মার তুলনায় যেটা বরিশালের ইলিশ, সেটার স্বাদ আরো বেশি। আসলে ইলিশটা তো সামুদ্রিক মাছ, আর ওরা ডিম পাড়ার সময় নদীতে আসে। বরিশালটা প্রায় আমাদের বঙ্গোপসাগরের কাছাকাছি, এই জন্য ডিরেক্ট ওখানে যে মাছগুলো আসে ওইগুলো ধরা পড়ে, তো ওই মাছের টেস্টটা অনেক বেশি ভালো হয়। না, বলে যে মাছের ডিম হয়ে গেলে মাছের টেস্টটা কি নষ্ট হয়ে যায়? নষ্ট হয় না, একটু স্বাদটা কমে, কিন্তু ইলিশ মাছের এত ডমিনেটিং একটা টেস্ট যে ডিম হলেও মনে হয় যে সেটা কমছে না। আর লোকে তো আবার ডিম খেতে চায়। হ্যাঁ, ডিম আলাদাভাবে বিক্রি হয়, আর ডিমের অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে, যে ইলিশ মাছের ডিমও খেতে খুব টেস্টি। তাই তো, তাই সেই তো। কারণে অনেকে ভাবে যে ডিমওয়ালা ইলিশও নিই, দুটোই খাওয়া হবে একসাথে, মাছও খাওয়া হবে, ডিমও খাওয়া হবে। তো এখন পদ্মার ইলিশ মাঝে মাঝে পাও? আমার হাজব্যান্ড চাকরি করে, সেই সূত্রে আমাদেরকে হিঙ্গলগঞ্জে থাকতে হয়, ইছামতি নদীর পাশে। তো সেখানে ইলিশ ওঠে, কিন্তু আমাদের বাংলাদেশের মতো অতটা টেস্টি হয় না। ওপরে যাও না? হ্যাঁ, আমি যাই 2 মাস 2.5 মাস পর পর বাংলাদেশে যাই। প্রাণ ভরে খাও বোধহয়। তাই বলতে আমি তো প্রাণ ভরে খাই এবং নিয়েও আসি। তো আমাকে একটা কথা বল নুসরাত, এখানে তো আমাদের পার কেজি হিসেবে মাছের দাম হ্যাঁ। ধারণ করা হয়, স্থির করা হয়। তোমাদের ওখানে কিরকম বা দাম হয়? আমাদের ওখানে যখন ইলিশের সিজন, তখন আমাদের যেটা পদ্মার ইলিশ, সেটা 1 কিলো ওজনের ইলিশ 500 টাকায় পাওয়া যায়। কিন্তু চাঁদপুরের যেটা ইলিশ, বরিশাল ইলিশ, ওটা সবসময় এক্সপেন্সিভ। তাই না? হ্যাঁ, ওটা গ্রাম হিসেবে মাছের দাম হয়। 100 গ্রাম মাছ, 100 গ্রাম ওজনের মাছ হলে পারে 100 টাকা কেজি, এরকম হবে। ও, 1 কেজি ওজনের গুলো 1000 টাকা, 1100 টাকা, এরকম চলে যায়। ওগুলো এখানে পাওয়াও যায় না, আসেও না বোধহয় এখানে। এখানে দুষ্প্রাপ্য। হ্যাঁ, এখানে দুষ্প্রাপ্য। হ্যাঁ। তো ওপার বাংলার মেয়ে এপার বাংলায় আসলে কিভাবে, বিয়ে হলো কিভাবে? আমার হাজবেন্ডের সঙ্গে আমার সোশ্যাল নেটওয়ার্কে পরিচয়, আর সেই পরিচয়টার পিছনেও একটা কারণ আছে। আমার হাজবেন্ড একটা স্কুলে জব করতো, তো সেখানে ওর স্টুডেন্ট ছিল আমার মাসির ছেলে। আচ্ছা। সেই সূত্রে বলেছিল যে এই টিচারটা আমার খুব ভালো, তুমি এর সাথে কথা বলে দেখতে পারো দিদি। তো সেভাবে আমি জাস্ট ক্যাজুয়ালি ফ্রেন্ড প্রথমে হলাম, তারপরে দেখলাম যে আস্তে আস্তে সে মানুষটা এতই ভালো যে সে একটা বিয়ে করার মতোই ছেলে। আচ্ছা, তো নুসরাত অসুবিধা হয়নি? দেশ ছেড়ে প্রথমে তো বাবা মা রাজি হচ্ছিল না, কারণ আমরা 2 বোন, আমার কোনো ভাই নেই, আর বাবা মার খুবই আদরের মেয়ে ছিলাম আমরা দুজন। তারপরেও দেখলো যে আমরা তো দুজনই অ্যাডাল্ট, আমরা যথেষ্ট পরিমাণে বুঝি যে কে কেমন হবে, সেই জন্য আমাদের ডিসিশনটাকে প্রায়োরিটি দিয়ে শেষে রাজি হলো সবাই। তারপরে অ্যারেঞ্জ ম্যারেজ। নুসরাত, খুব ভালো লাগলো কথা বলে, পরিচয় হয়ে। হ্যাঁ দিদি, তোমাকেও অনেক ভালো লাগলো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখানে বসে সবসময় শুনতে পাই পদ্মার ইলিশের কথা, আর তুমি আজ সেটা একদম ওখানে এক্সপিরিয়েন্স করেছো, দেখেছো, খেয়েছো, ওখানকার মানুষ তুমি
খুব ভালো থেকো নুসরাত, হ্যাঁ দিদি, ভালো করে সংসার করো, সবাই নতুন বিয়ে হয়েছে। তুমিও ভালো থাকবা। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ডাবর রেড পেস্ট, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। নুসরাত এসো এবার। এদিকে বেলুনগুলো বেশি সেখানে মারো। নুসরাত 30 সেকেন্ডে 5টা বেলুন ফাটিয়েছে। তনুশ্রী, সবাই তো আজ ইলিশ মাছ নিয়ে গল্প করছে, তুমি বললে তোমার জীবনের কথা বলবে। আমার এইচএসের 1 মাস আগে আর কি বিয়েটা হয়ে যায়। যেহেতু গ্রামে আমি মানুষ, তো গ্রাম থেকে এসে গুসকরাতে পড়াশোনা করাটা খুব চাপের ছিল। বাবা দেখলো যে একটা শিক্ষিত ফ্যামিলিতে ভালো ছেলে পেয়েছি, বিয়েটা দিয়ে দিই, তাহলে বিয়ের পর পড়াশোনাটা ওখানে হবে। ওনারাও কথা দিয়েছিলেন, অ্যাডমিশনও হয়েছিল। আমার যেহেতু শ্বশুরমশাই মারা গেছিলেন, আমি একমাত্র ছেলের বউ ছিলাম, তো সাংসারিক দায়িত্বটা আমার ঘাড়ে এসেই পড়ে। তো পড়াশোনাটা আমি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে আমি পাসও করলাম, কিন্তু সংসারের চাপ এবং আমার আবার মেয়ে হয়ে গেল, সেজন্য সেই সময় আমি পড়াশোনাটা ছেড়ে দিয়ে আসতে বাধ্য হলাম আর কি। তো ওই আর কি, তখন আমার জীবনের ঘড়ির কাঁটাটা থেমে গেল, কিন্তু মনের অস্থিরতা যায় না। ছোটো থেকে একটা আমার স্বপ্ন ছিল যে আমি অনেক দূর লেখাপড়া করব, নিজে স্বাবলম্বী হব, নিজে কিছু করব। কারণ ছোটোবেলাতেও আমার বাবার কাছে হাত পেতে টাকা নিতে কীরকম একটা অস্বস্তি হতো, কাজ করতো। আবার বিয়ের পর বরের কাছ থেকেও নিজের প্রয়োজনের খরচাগুলো বরের কাছ থেকে হাত পেতে নিতে খুব খারাপ লাগতো। তো এই করতে করতে দীর্ঘ 12 বছর পেরিয়ে গেল। তখন আবার আমার বড় নন্দাই আমাকে বললেন যে এরকম আমার ভাগ্নির সাথে আমাকে অ্যাডমিশন নেওয়ার কথা বললেন। তো প্রথমে একটুখানি বরের আপত্তি ছিল, যেহেতু মেয়ে 6-এ পড়ছে, পড়াশোনাটার ব্যাপারে একটু আপত্তি ছিল। আমার মেয়েকে আমি জিজ্ঞাসা করলাম যে এসছে আজকে আমার সাথে, তো ওকে বললাম, ও বললো হ্যাঁ মা আমি পারবো। না বাবা, কখনো কখনো ঠাকুমা তো গ্রামের বাড়িতে যায় থাকে, তো তুমি চাবি খুলে নিয়ে খেতে পারবে তো, খাবার রেখে দিয়ে গেলে, বা তোমার কোনো অসুবিধা হবে না তো, ছোটো ছোটো কাজগুলো নিজের করে নিতে হবে। বললো মা আমি পারবো, তুমি পড়ো। তখন মাকে গিয়ে আমি বললাম, শাশুড়ি মাকে, যে মা আমি সংসারে সব কাজ করে যদি তারপর আমি পড়াশোনাটা করি, তাহলে তো আপনার আপত্তি নেই। মা চুপ করে গেলেন। তারপর আমার অ্যাডমিশন হলো, বর নিমরাজি অবস্থাতেই রইলো, অ্যাডমিশন করিয়ে দিল। এত আনন্দ, আমি অ্যাডমিশনটা নিতে পেরেছি। আমার স্টুডেন্ট লাইফ এত ভালো লাগে, আমি এত এনজয় করি যে আমার রাত্রেবেলায় ঘুম আসতো না। আমি ভোরবেলায় ঘুম ভেঙে গেলেই নিচে চলে আসতাম, পড়ে নিতাম। ভোর থেকে পড়াশোনা করে নিয়ে তারপর সকালবেলায় রান্না, সংসার, ঠাকুর পুজো। এবার গুসকরা এমন একটা জায়গা, কাছে বাপের বাড়ি, উল্টো দিকে শ্বশুর বাড়ি, আত্মীয় পরিজন আসা যাওয়া, বাচ্চা সামলানো, সব করে তারপর আমি কলেজ যেতাম। দুপুরবেলায় যখন সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়তো, তখন আমার তো বাংলা সাবজেক্ট ছিল, বাংলাটা নিয়ে আবার বসে যেতাম। টাইম ম্যানেজমেন্ট করতাম, প্রচণ্ড টাইম ম্যানেজমেন্ট করে আমি পড়াশোনাটা করতাম। যখন আমার 56% রেজাল্ট হলো, তখন বর আমাকে বললো, খুব খুশি হয়ে বললো যে তুমি পারবে, তোমার হবে, তুমি করো। ও স্বতঃস্ফূর্তভাবে তখন সাথ দিল, আমার কষ্টটা কমলো। এবং শাশুড়ি মাও তখন বললেন যে ও তো সব সামলে করছে, ও পড়ুক। এরপর আস্তে আস্তে গ্র্যাজুয়েশন হলো, এমএ হলো। এমএ যখন সেকেন্ড ইয়ারে গেলাম, হ্যাঁ, তখন ওই একটা কি করব ভাবছিলাম। তো হঠাৎ করে আমার কাছে একটা কাজের অফার আসে। আমি একটা কোম্পানিতে ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাজটাও করি, হ্যাঁ, আর 6 বছর হলো সেটা করছি, সংসার সামলাচ্ছি। ওই কথাটা প্রথমে যে আমার বন্ধু বললো না, যে রাধে সে চুল বাঁধে, আমিও বিশ্বাস করি যে রাধে সে চুলও বাঁধে। তারপর এখন আমি বাংলা এমএ করছি। আর মেয়ে কি পড়ছে? মেয়ের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেল, সাইকোলজি অনার্স। ও, তুমি দুজনে মিলে একসাথে পড়াশোনা? হ্যাঁ, অনেক সময় একসাথে পড়াশোনা করতাম। মানে আমি ওকে বলতাম যে তোকে পড়াশোনা করতে হবে না, তোর বাবা তো বড় লোক, চাকরি বাকরি করে, বাবু তুই নিচে থাক, আমি একটু ওপরে গিয়ে পড়াশোনা করি। ও তখন অনেক ছোট, 6-এ পড়ে। ও তখন বলতো না আমাকেও পড়াশোনা করতে হবে, মানে জানলার ধারে বসে পড়বো। একটা দুজন মিলে একটা খুনছুটি করে, হুটোপুটি করে পড়াশোনাটা হতো বন্ধুর মতো। হ্যাঁ, ভালো, ভেরি গুড। আর রান্না বান্না কি নিজেই করতে হয়? হ্যাঁ, রান্না বান্নাটা আমি নিজেই করি। তার মধ্যে ইলিশ নিশ্চয়ই থাকে বর্ষাকালে? অবশ্যই ইলিশ থাকে। ইলিশ এমন থাকে, এত ইলিশ ভালোবাসি, বর বাজারে গেলে আগে বলে দিই তুমি ইলিশ পেলে আমাকে কিন্তু ওখানেই ফোনে বলে দিও যে ইলিশটা পেয়েছি। হ্যাঁ, কারণ আমার আর তর সইবে না, অন্য কিছু দরকার নেই। হ্যাঁ, কোনো কিছু দরকার নেই, গরম ভাত, ভাপা ইলিশ আমি খাবো।
তারপর তো ইলিশ মাছ ভাজা, ইলিশের টক এসব তো আছেই। খুব ভালো থেকো তনুশ্রী, খুব ভালো লাগলো কথা বলে। আমারও খুব ভালো লাগলো রচনা দি। ভেরি গুড। নিজের মনে যদি ইচ্ছে থাকে তাহলে কেউ আর আটকাতে একটা কথা পারবে আমি না। বলতে চাই যে বিনোদনের আড়ালে জি বাংলা দিদি নাম্বার ওয়ানের মধ্যে দিয়ে তো ঢুকে পড়েছে আমাদের বাঙালি, কেন ভারতবর্ষের সবার ঘরে জি বাংলা কিন্তু আমাদের মধ্যে একটা ইচ্ছেকে জাগাচ্ছে যে এসো তোমরা বেরিয়ে এসো ঘর থেকে, সংসার সামলে কিছু করো। আর তুমি তো ছিলেই আমার অক্সিজেন আলাদা করে, সেটা নিয়ে আর কোনো কথা হবে না। সেটা আমাকে বড় সাপোর্ট করেছিল আর কি, যখন আমি সবার কথা শুনতাম যে ওরাও তো পারছে, আমিও নিশ্চয়ই পারবো। এভাবেই আমার এগিয়ে চলা। খুব ভালো, ভালো থেকো তনুশ্রী, খুব ভালো লাগলো পরিচয় হয়ে। জীবনে এইভাবে এগিয়ে যাও। এবার খেলতে আসছে তনুশ্রী। স্টার্ট। তনুশ্রী 30 সেকেন্ডে 8টা বেলুন ফাটিয়েছে। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে দেবার্পিতা এবং দীপানি, দুজনেই 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে তনুশ্রী 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে নুসরাত 10 পয়েন্টস। দেবার্পিতা পছন্দ বুকশেলফ, দীপানিতা পছন্দ মাইক্রোওভেন, তনুশ্রীর পছন্দ রাইস কুকার, নুসরাতের পছন্দ কফি মেকার। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইস তরফ থেকে বাসমতি চাল। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা অ্যান্টি অক্সিডেন্ট আরও প্রেজেন্টস হয় তুমি নয়া। এই রাউন্ডে যিনি হাইয়েস্ট স্কোর হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে একটি সুন্দর গিফট। আজকের আমাদের স্পেশাল গেস্ট রূপঙ্কর দা। প্রথম গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। তনুশ্রী। দীপ নিবে গেছে মম ধীরে ধীরে এসে তুমি যে গভীরে। একদম 5 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। এবার দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সানপি। যাই কে পাশে এসে বসে। বলো তনুশ্রী। চাঁদ। একদম ঠিক, কারেক্ট আনসার। 5 পয়েন্টস। এসে সঙ্গে পাশে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। এবার 3 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বিবনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। একটা মাছের ছবি এসছে, সেই মাছ দিয়ে কোনো গান শোনাতে হবে। বলো দীপান্বিতা। বাংলাদেশের মেরে তুই হেল্লা দুইল্লা যাস, পদ্মা নদী ইলিশ খায়া রূপখানা তুই বদলাস। রূপখানাতে ঝকঝকে ঝকঝকে বানাস। মধ্যখানটা অমিট হয়ে গেছে, শুরুটা হচ্ছে শেষটা হয়েছে। আমি দিয়ে দিচ্ছি 5 পয়েন্টস, রাইট আনসার। সঙ্গে বিবনির তরফ থেকে হেয়ার ড্রায়ার।
তুমি এটা শুনি দাও। ইলিশ মাছের পাতুড়ি, পোনা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি তোমায় দিব রাধিয়া, চিংড়ি মাছের মালাইকারি তোমায় দিব রাধিয়া। ও পুরুষ রে, আমায় যদি করো গো বিয়া, ও পুরুষ রে, আমায় যদি করো গো বিয়া। এবার যাচ্ছি 4 নম্বর গানের প্রশ্ন। সঠিক উত্তর দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাক পার্স। আমি শ্রী শ্রী ভজহরি মান্না, ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না। আমি শ্রী শ্রী ভজহরি মান্না, আমি শ্রী শ্রী ভজহরি মান্না, সুইজারল্যান্ড গিয়ে ইজিপ্ট হল্যান্ড গিয়ে শিখেছি নতুন এই রান্না। আমি শ্রী শ্রী ভজহরি মান্না, ও হো হো, আমি শ্রী শ্রী ভজহরি মান্না। এই গানের কথায় অনেকগুলো দেশের নাম বলা হয়েছে, তার মধ্যে থেকে যে কোনো দুটো দেশের নাম বলতে হবে। বলো। জাপান আর হল্যান্ড। 5 পয়েন্টস। জাপান সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাক পার্স। 5 নম্বর গান রাইট আনসার দিলে গিফট পাবে ছাতার সেট। ও আমার বৌদি মনের কাগজওয়ালা, ও আমার সামনে কাপড় কলার তোলা, ও আমার বিকেল বেলার চুলের ফিতে, ও আমার মাংকি টুপি দারুণ শীতে। আরে তোমরা ভেবে করবে কি, আরে তোমরা ভেবে করবে কি, আরে তোমরা ভেবে করবে কি, তোমরা ভেবে করবে কি। এই গানের কথায় একজন বিখ্যাত অভিনেতা অ্যাক্টরের নাম রয়েছে, তার নামটি কি? বলো। তনুশ্রী। স্বামী কাপুর। একদম ঠিক, কারেক্ট অ্যান্সার। 5 পয়েন্টস। ও আমার সামনে সঙ্গে কাপড় ছাতার কলার সেট। তোলা। এই রাউন্ডে হাইয়েস্ট স্কোরার হচ্ছে তনুশ্রী 15 পয়েন্ট। তনুশ্রীর জন্য কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে হ্যান্ড ব্লেন্ডার। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড। ডাবর রেড ফেস্ট প্রেজেন্টস কার দৌড় কত দূর। আজকের আমাদের স্পেশাল গেস্ট সোনালী। এটা হচ্ছে অভিনয় রাউন্ড। ফার্স্ট টপিক, কাকে দেখাচ্ছে দেখো। বলো। তনুশ্রী। মাধুরী দীক্ষিত। 5 পয়েন্ট। সেকেন্ড টপিক, একটি বিশেষ দিন। বলে। তনুশ্রী। শিবরাত্রি। 5 পয়েন্ট। এবার থার্ড টপিক, প্রবাদ বাক্য বা একটি চলতি কথা। বলো।
নুসরাত, ভাজা মাছ উল্টে খেতে জানে না। 5 points. Fourth topic. কি দেখাচ্ছে দেখো। বলো নুসরাত। মৎস্যকন্যা। 5 points. শেষ টপিক, 5 নম্বর টপিক, বিশেষ একটি জায়গা। বলো তনুশ্রী। মাছের বাজার। 5 points. 5টা টপিক শেষ, আমাদের এই রাউন্ডে খেলাও শেষ। থ্যাংক ইউ সোনালি। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থার্ড রাউন্ডে হাই স্কোরার তনুশ্রী 15 points. গ্রিলটা নেব। তনুশ্রীর জন্য বারবিকিউ গ্রিল। সেকেন্ড পজিশনে আছে নুসরাত 10 points. এইরকম। ওকে, উপাসনা মাস্টারের তরফ থেকে ট্রলি ব্যাগ এবং সর্ষের তেল নুসরাতের। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমার। আমার কস্টিউম স্পন্সর করেছে অনুকেত, যিনি আজ দিদি নাম্বার 1 হবেন। তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার এবং মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। ফল, কল, জীব, তলায় রয়েছে তালবেশ দন্তেন্ন ব। একটি অক্ষর যোগ হবে উপরে 3টে শব্দের সাথে, তাহলে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো দীপান্বিতা। 9 যোগ হবে ফলন আর নকল জীবন। 20 points. সঙ্গে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। এবার যাচ্ছে দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। বাঁ দিকের একটি ছবি, ডান দিকের ছবি, দুটো মিলিয়ে একটি অর্থপূর্ণ শব্দ। এবার বলো তনুশ্রী। খোকা ইলিশ। কেন? ওই যে খোকার সাথে ইলিশ মাছ, ছোট ইলিশ রয়েছে, খোকা ইলিশ বলি আমরা। 20 points. সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সিধু চাক্কি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। ওপর নিচের ক্লু, আষাঢ় শ্রাবণ মিলেমিশে বৃষ্টিপাত বঙ্গদেশে। পাশাপাশি ক্লু, মাছের নাম অনুসারে অল্প স্বল্প বৃষ্টি পড়ে। এবার বলো নুসরাত। বর্ষাকাল, ইলশে গুড়ি। 20 points. সঙ্গে সিধু চাক্কি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে জোড়া ইলিশ। নোটের হলে বিপদ ভারী, বুঝতে পারা চাই, বর্ষায় ইলিশ মাছ ধরছে মাঝি ভাই। কি বিষয় দাদা? এবার বলো
নুসরাত জাল। বোঝাও। জাল নোট হলে বিপদ ভারী, আর বর্ষাতে মাঝি ভাই জাল দিয়ে মাছ ধরে। 20 পয়েন্টস, সঙ্গে জোড়া ইলিশ। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে 24 ইঞ্চেস এলইডি টিভি। দিদি নাম্বার 1 হবার লড়াই আছে 3 জন। দীপান্বিতার স্কোর হচ্ছে 50, নুসরাতের 60, তনুশ্রীর 65। 30 পয়েন্টসের আনসার দেখো। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করতে হবে। দয় দীর্ঘই, ঝয় হর্ষই, এই দুটো দেওয়া আছে। এবার বলো নুসরাত। পদ্মা নদীর মাঝি। পদ্মা নদীর পাড়ের মেয়ে। দেখা যাক সঠিক উত্তর দিতে পারলো কিনা। সঙ্গে 24 ইঞ্চেস এলইডি টিভি। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 নুসরাত জাহান মন্ডল with 90 পয়েন্ট। নুসরাত, এবার তোমার জন্য রয়েছে জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। আমি 5টা শব্দ তোমায় পড়ে শোনাবো, 20 সেকেন্ডস টাইম পাবে, রিভার্সে উত্তর দেবে, পিছন থেকে সামনে। টাইম স্টার্টস নাও। পাতুরি, ভাপা ইলিশ, কলাপাতা, বিরিয়ানি, বৃষ্টি। বৃষ্টি, বিরিয়ানি, ভাপা ইলিশ, পাতুরি। 5টা ছিল, ভেবে বলো। কলাপাতা ছিল মধ্যখানে। উত্তরটা তো বৃষ্টি, বিরিয়ানি, কলাপাতা, ভাপা ইলিশ এবং লাস্টে ছিল পাতুরি। দেবার পিতা, এটা তোমার মেমেন্টো। উইনারের ট্রফি নুসরাতের। দিদি নাম্বার 1 এর ব্যাজ, ওরিয়েন্ট জুয়েলার্স তরফ থেকে সোনার হার, দিদি নাম্বার 1 এর সাশ। মুখরোজুর চ্যানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। মিয়ামরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টি গিফট হ্যাম্পার, মিষ্টি মানে বাঞ্ছারাম। আমাদের পর্ব জুড়ে আজকে আমরা শুধু ইলিশ নিয়ে গল্প শুনলাম, প্রচুর ইলিশের প্রিপারেশন নিয়ে গল্প শুনলাম, কিন্তু এবার আমাদের ইলিশ টেস্ট না করলে কি করে হবে। দেবার পিতা এবং নুসরাত দুজনেই আমাদের জন্য আজ ইলিশ নিয়ে এসছে, আমরা সবাই মিলে একসাথে খাবো। আচ্ছা, এটা কোনটাকে এনেছে আমাকে একটু বলো। এটা কার? এটা এনেছি আমি। ওকে, এটা হচ্ছে গন্ধরাজ নারকেলি ইলিশ। ভেরি গুড, সবাইকে পরিবেশন করতে হবে। এইটা এনেছে নুসরাত। হ্যাঁ, নুসরাত, ওটা কি প্রিপারেশন? আমি এটা নারকেলের দুধ দিয়ে ইলিশটা রান্না করেছি। লাভলি, ঠিক আছে, সবাইকে দেওয়া হোক। বুঝতেই পারছেন, আমরা সবাই খাওয়াতে এত ব্যস্ত হয়ে গেছি, সকলকে আমি বাই বলতে ভুলে গেছি। ইলিশ মাছ এমনই জিনিস, আমি জানি শিওর যে যারা আপনারা দেখছেন তাদের এখন মনে হচ্ছে আজ রাত্রিবেলার মেনুটা হবে ইলিশ মাছ দিয়ে ভাত। আপনারা সবাই ভালো থাকুন, এনজয় করুন এবং ইলিশিয়ানা বজায় রাখুন। টা দেখা হচ্ছে কালকে।